প্রিয় দর্শক, প্রাণের শহর যশোর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে বিএসপি বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন আয়োজন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কবি ও বাচিক শিল্পী শাহ আলম খসরু, জাহান আরা খান কোহিনুর, শাহরিয়ার সোহেল, সোনিয়া সুলতানা চাপা এবং রবিউল হাসনাত সজল। আমরা শুরুতেই স্বাগত বক্তব্য প্রদানের জন্য রবিউল হাসনাত সজলকে অনুরোধ করছি। ধন্যবাদ। একটা প্রশান্ত নীল আকাশ, সাদা মেঘ আর আলো আঁধারে লুকোচুরিতে জ্বলে ওঠা আলো কতই না ভালো লাগে। আজ 25 জ্যৈষ্ঠ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন আয়োজনে সকল কবি বন্ধুদেরকে জানাই নান্দনিক শুভেচ্ছা, অভিনন্দন এবং হৃদয় উজাড় করা ভালোবাসা। কবিগুরুর জন্মদিনকে ঘিরে বাংলার আকাশে বাতাসে কতই না আয়োজন, আর সে আয়োজন হবেই বা না কেন। বাংলা সাহিত্যের দিকটাই যিনি, যার হাতের ছোঁয়ায় পূর্ণতা পেয়েছে বাংলা সাহিত্যের, সেই প্রাণ পুরুষের জন্মদিন বলেই কথা। সেই কবিগুরুর দেখানো পথেই আস্তে সুস্থ সাহিত্য চর্চায় সমস্ত পৃথিবী। এবং এই সুন্দর আয়োজনে বিদ্রোহী সাহিত্য পরিষদ যে অগ্রণী ভূমিকা রেখেছে, সেজন্য আজকের আয়োজক এবং উপস্থাপক সহ সকল অতিথিবৃন্দ এবং সকল কবিবর বন্ধুদেরকে জানাই নান্দনিক শুভেচ্ছা। আজকে করোনার মহামারী পৃথিবীর মানুষ আমরা সবাই বিমর্ষ। তারপরেও সাহিত্য চর্চা এবং কবিগুরুর এই জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠান সব মিলিয়ে চলছে আমাদের এই চলা। তো আমাদের এই সাহিত্য করতে চাওয়া, সমাজের জন্য করতে চাওয়া, সব প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে পরিষদ। আজকে বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজক এবং সাধারণ সম্পাদক সহ সকলকে আরো একবার নান্দনিক শুভেচ্ছা জানাই। সাথে সাথে সবাইকে স্বাস্থ্যবিধি চলতে থাকতে এবং সকলকে ভালো রাখতে সহায়তা করার জন্য অনুরোধ জানাবো। এবং আমাদের এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে উৎসাহ দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করার জন্য, প্রোগ্রামটাকে প্রাণবন্ত করার জন্য সবাইকে অনুরোধ জানাবো। সেই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম। রবিউল হাসনাত সজল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি শাহ আলম খসরু, আপনার কাছে। আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে। হ্যাঁ, হ্যালো। জি, আপনাদের চারজনের অতিথি, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা কেমন আছেন? এবং তারপরে পরে আমরা হচ্ছে শাহ আলম খসরুর কাছ থেকে রবীন্দ্র সঙ্গীত শুনবো। জি, জাহান আরা খান, আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো, এখন পর্যন্ত ভালো। করোনার যে ঢল, তার মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। জি জি। শাহরিয়ার সোহেল, আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ আপনাদের সকলকে যারা উপস্থিত হয়েছেন আজকের বিদ্রোহী সাহিত্য পরিষদ আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমি ভালো আছি, আপনাদের সাথেই থাকবো আরো কিছুক্ষণ এবং রবীন্দ্রনাথকে নিয়ে নিবেদিত কবিতা এবং আবৃত্তি শোনাব। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা সোনিয়া সুলতানা চাপার কাছ থেকে জানতে চাইবো, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই আশা করছি ভালো আছেন। যদিও জি পরিবেশ অবশ্যই। পরিস্থিতি খারাপ, তারপরেও ঘরে বসে থেকে সবার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর অপশন নাই আমার মতে। আমরা এ পর্যায়ে চলে যাব শাহ আলম খসরুর কাছে এবং আমরা তার কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। আপনি কোনটা শোনাবেন? ও তো প্রথম যখন গাচ্ছি তখন একটা স্বদেশ পর্যায়ের গান করি, উদ্দীপনামূলক স্বদেশ পর্যায়ের গান। ওরে নতুন যুগের ভোরে দিস নে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে দিস রে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে। কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, ওরে হিসাবি এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি ওরে নূতন যুগের ভোরে দিস নে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে। যেমন করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে, নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পর অজানিতের পথে, জাগবে যতই শক্তি ততই হানবে তোরে মানা, অজানাকে বাস করে তুই করবি আপন জনা, চালায় চালায় বাজবে জয়ের ভেরি, পায়ের বেগে পথ কেটে যায় করিস নি আর দেরি করে নূতন যুগের ভোরে দিস নে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে। অনেকদিন গাই না তো এ গান, হঠাৎ করে দেশের গান গাইতে হবে তাই। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা আমরা আরো গান শুনবো এবং এ পর্যায়ে আমরা চলে যেতে চাই কবি এবং বাচিক শিল্পী শাহরিয়ার সোহেলের কাছে এবং রবীন্দ্রনাথ সম্পর্কিত কবিতা শুনতে চাই তার কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিদ্রোহী সাহিত্য পরিষদের আজকের আয়োজনে। বিশেষ করে আমার মতো অতি তুচ্ছ এবং নগণ্য একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছেন, এ কারণে বিদ্রোহী সাহিত্য পরিষদের কর্মকর্তাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে
নিবেদিত একটি কবিতা প্রথমে আপনাদের শোনাচ্ছি। কবিতার শিরোনাম অনবদ্য রবি। রবির মতো অনবদ্য যে ঠাকুর, সে তো রবীন্দ্রনাথ ঠাকুর। মহাকাব্য ব্যতীত সাহিত্যের প্রতিটি ধারায় যার স্বচ্ছ সলিল প্রবাহ, অনুভূতির সূক্ষ্মতম কেন্দ্রে যার নিবিড় অবগাহন, অন্তর্দৃষ্টির প্রখরতায় হয়ে ওঠেন অন্তর্যামী। নাই 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 পৃথিবীতে কোনো অধিকার, মানুষের ওপর রাখতে হবে পরম বিশ্বাস। ভালোবাসার অর্ঘ্য মনের বাগানে উচ্ছ্বসিত আলোড়ন, জীবন সায়াহ্নের শেষ সূর্য হাসে প্রখর কম্পন। নিভিবে না নিভিবে না সে অসীম জগতের আলোর বিচ্ছুরণ, প্রবাহিত পৃথিবী চলিবে অনন্তকালের অনুরণ। ধন্যবাদ। অনেক সুন্দর। আমরা আবারও কবিতা শুনবো আপনার কাছ থেকে। আমরা এ পর্যায়ে চলে যেতে চাচ্ছি জাহান আরা খান কোহিনুর, আপনার কাছে। আপনি কোন কবিতা শোনাবেন? জি, ধন্যবাদ। সাহিত্য পরিষদ আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এই জন্য বিদ্রোহী সাহিত্য পরিষদের সবাইকে, যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃষ্ণকলি আবৃত্তি করি। কৃষ্ণকলি আমি তারেই বলি, তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ, ঘোমটা মাথায় ছিল না তার মুখে, মুক্ত ভেঙে পিঠের কালো, সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকিতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হারি যুগল পুরু, শুনলে বারেকে মেঘের কালো, সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। খুবই বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলোর ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চিন, আমি জানি আর জানে সেই মেয়ে কালো, সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কাজল কালো মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণের রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে টিপে কালো, সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথা করে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো, সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। ধন্যবাদ। অনেক সুন্দর। কালো, সেটা যতই কালো হোক। শাহ আলম খসরু, আমরা আসবো আপনার কাছে, পরে আপনাকে আবার সুযোগ দেওয়া হবে। আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন পরিবেশনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মদিন উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন। আমরা আপনাদের
আপনাদেরকে কবিগুরু সম্পর্কে কিছু জানাতে চাই আমাদের এই লাইভ ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে কেমন করে এরকম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের সংখ্যা 52টি। তিনি নাটক লিখেছেন 38টি, উপন্যাসের সংখ্যা 13টি, প্রবন্ধ লিখেছেন 36টি, সর্বমোট ছোট গল্প 95টি, গান 1915টি। ছোট গল্প এবং গান, গল্পগুচ্ছ এবং গীতবিতান এই দুইটাতে সংকলিত হয়েছে। এবং তিনি ছবি এঁকেছিলেন 2000টি। সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার প্রবাদ বিচরণ নেই। সত্যিই তিনি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি ছনিয়া সুলতানা চাপা, আপনার কাছে। আপনি কোন কবিতাটি শোনাতে চান? রবীন্দ্রনাথ আয়োজিত অনলাইন প্রোগ্রামে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করার সুযোগ দেওয়ার জন্য আমি রবীন্দ্রনাথের রাতের কবিতা আবৃত্তি করতে পারছিলাম। ভালোই লাগে না, নাই বা লাগিল তো কঠিন বেরিয়া, চিরকাল তোর অবয়া করিয়া লোহার শিকল ডোর। তুই তো আমার বন্ধি অভাগী, বাঁধি আছি কারাগারে, প্রাণের বাঁধন প্রাণেতে বসিবি যেখানে দাঁড়াবি, বসন্তে শীতে দিবসে নিশীতে, সাথে সাথে তুই বাজিতে এ পাষাণ প্রাণ চিরশৃঙ্খল চরণ জড়ায় ধরে। একবার তোরে দেখেছি যখন কেমন ওয়ারাবি মোরে, চাও নাহি চাও ডাকো নাই ডাকো, কাছেতে আমার নাই থাকো, যাবো সাথে সাথে রব পাই পাই রব গাই গাই মিছি, এ বিষাদ ঘোর এ আধার মুখ এ অশ্রু জল এই ভাঙা বুক, ভাঙা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানিশি, নিত্যকালের সঙ্গী আমি যে রে তোর ছায়া, কি বাসে রোদে কি বাসে হাসিতে, দেখিতে পাইবি কখনো পাশেতে, কবু সম্মুখে কবু পশ্চাতে আমার আধার কায়া। গভীর নিশীতে একাকী যখন বসিয়া মলিন প্রাণে, চমকি উঠিয়া দেখিবি তরাসে আমি রয়েছি বসে তোর পাশে, সেই তোর মতো পানে, যেদিকেই তুই ফিরাবি বয়ান সেই দিকে আমি ফিরাবো বয়ান, যেদিকে আকাশে আমার আধার মূরতি আঁকা, করিবে আমার আড়ালে জগৎ করিবে ঢাকা। দুঃস্বপনের মতো চিরকাল তোমার রহিব ঘিরে, দিবস রজনী এ মুখ দেখিব তোমার নয়ন নীরে, চিরভিক্ষার মতন দাঁড়ায় রব সম্মুখে তোর, দাও দাও বলে কেবলই ডাকিব ফেলিব লোর, কেবলই সাজিব কেবলই কাঁদিব কেবলই ফেলিব শ্বাস, কানের কাছেতে প্রাণের কাছেতে করিব রে হাহুতাস, মোর এক নাম কেবল জপিতে পাব, কাটার মতন দিবস রজনী পায়েতে বিধিয়ে রব, গত জন্মের অভিশাপ সম রব আমি কাছে কাছে, ভাবি জন্মের অদৃষ্ট হেন বেড়াইব পাছে পাছে, জানুরে অকুল সাগর মাঝারে ডুবেছে জগৎ তরী, তারই মধ্যে শুধু দুটি প্রাণী, রোকি জড়ায়ে তোর বাহুখানি, যুগিস তাড়াতে ছাড়িব না তবু মহাসমুদ্র পরি, পলে পলে তোর দেহ হয় ক্ষীণ, পলে পলে তোর বাহু বলহীন, দোহে অনন্তে ডুবি নিশিদিন তবু আছি তোরে ধরি, রোগের মতন বাজিব তোরে মোর যাতনা হইবে, আমারই অমরে দহিবে শরীর, অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রহিবে মনে, ঘুমাবি যখন স্বপন দেখিবি কেবল দেখিবি মোরে, এই অনিমেষ দিশাতু রাখি চাহিয়া দেখিছে তোরে, নিশীতে বসিয়া থেকে থেকে তুই শুনিবি আধার ঘরে, কোথা হতে এক ভোর মা ডাকে তোর নাম ধরে, নির্জন পথে চলিতে চলিতে সহসা সবাই গনি, সাজের আধারে শুনিতে পাইবি আমার হাসির ধ্বনি, হেরতম ঘান মরুময়ী নিশা
আমার পরাণ হারাইছে দিশা, অনন্ত ক্ষুধা অনন্ত তৃষা করিতেছে হাহাকার। আজকে যখন পেয়েছি রে তোরে, এ চিরজামিনী ছাড়িব কি করে? এ ঘরে পিপাসা যুগ যুগান্তে মিটিবে কি কবু আর? বুকের ভিতরে ছুরির মতন, মনের মাঝারে বিষের মতন, রোগের মতন শোকের মতন রব আমি অনিবার। জীবনের পিছে মরণ দাঁড়ায়, আশার পিছনে ভয়, বাহিনীর মতো রবে বন্ধ, চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরাময়। যেথায় আলোক সেইখানে ছায়া, এই তো নিয়ম ভাবে, অরূপের কাছে চিরদিন তাই একদা জাগিয়া রবে। ধন্যবাদ। অনেক সুন্দর। আমরা আবারও শুনবো আপনার কাছ থেকে। আমরা এ পর্যায়ে কমেন্ট দেখতে পাচ্ছি, আমাদেরকে লিখেছেন গোলাম মোস্তফা, তিনি লিখেছেন সুন্দর হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন তাসমিয়া হাসান সিনথিয়া, তিনি লিখেছেন সুন্দর হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন মিকাইল হুসাইন, তিনি লিখেছেন লাভ টু অল অফ ইউ, ফর ইউ উই ওয়ান্ট টু সে also love from us for you, thank you. গোলাম মোস্তফা তিনি লিখেছেন কবিগুরুর সোনার তরী কবিতাটি শোনালে খুশি হতাম। আমরা আপনারা যারা সংযুক্ত সদস্য, এই অনুরোধটি কে শোনাবেন? কে শোনাতে চান? আপাতত কবিতাটি তো আসলে খুঁজে পাবো না, সোনার তরীটা বইতে। রেডি থাকলে তিনি শোনাতে পারেন, আর যদি রেডি না থাকে আমরা রেডি, তার জন্য ভিতরে কারো কাছে যদি রেডি থাকে শোনাতে পারেন। হ্যাঁ, একটু আগে জানালে মনে হয় ভালো হতো। আচ্ছা দেখতে পাওয়া যায় কিনা। আচ্ছা, ওকে ওকে, আমি হচ্ছে লিরিক দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। আমরা এ পর্যায়ে আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। কমন প্রশ্ন করব, কিন্তু উত্তরটা সবার কাছ থেকে আসবে, আলাদা আলাদা হতে পারে সেটা। হ্যাঁ, কিন্তু প্রশ্ন কমন, যেরকম আমরা আগে যেটা বললাম যে কেমন আছেন, একটা কমন প্রশ্ন ছিল, সবার কাছ থেকে উত্তর আসবে। আমরা কবি ও বাচিক শিল্পী জাহানারা খান কোহিনূর, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার লেখালেখির শুরুটা কিভাবে, খুব সংক্ষেপে বলবেন। শুরুটা আসলে আমার 7 বছর আগে লেখালেখি শুরু হয়। প্রথম যশোরে সাহিত্য গবেষণা পরিষদে আমি যোগদান করেছিলাম, ওখান থেকে আমার লেখালেখি শুরু। তো এই করোনার মধ্যে 1 বছরে মনে একটু বেশি লেখালেখি হয়েছে। আমি যেহেতু ঘরে আছি, এই জন্য একটু বেশি মানে সুযোগটা আমার বেশি হয়েছে। এইভাবেই শুরু আর কি বলতে পারেন। ধন্যবাদ। জি, আমরা এ পর্যায়ে একই প্রশ্ন উত্তরটা জানতে চাইবো ছনিয়া সুলতানা চাপা আপনার কাছে। আগের থেকেই সেভাবে প্রচার ছিল না, আর বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্পাদক সম্পর্কে আমার হাজবেন্ড, তার হাত ধরে আমার বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রচার প্রসার যেটুকু যা হয়েছে তার হাত ধরে বাইরে বের হওয়া। আর এর আগে যখন লিখতাম তখন গাংচিল নামে পত্রিকা বের হতো 2004-05 দিকে। তারপরে আমি লেখা হতো, কিন্তু ক্লাস করা হতো না, সেটা করা হতো না। পরে ফজলের হাত ধরে বিদ্রোহী সাহিত্য পরিষদের আমি সেখান থেকে প্রচার প্রসার। একই প্রশ্নের উত্তর জানতে চাইবো শাহরিয়ার সোহেল আপনার কাছ থেকে। প্রশ্নটা আবার একটু করতে হবে, সোনার তরী খুঁজে পেয়েছি এই কারণে। হ্যাঁ, আমিও লিরিকটা রেডি করে ফেলছিলাম, আমি একটুখানি দিতে পারতাম। যে প্রশ্নটা ছিল অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রশ্নটা ছিল এটা যে হচ্ছে আপনার লেখালেখি শুরুটা কিভাবে? আমার লেখালেখি শুরুটা হচ্ছে, আমি প্রথমে লিখি আমার স্কুল ম্যাগাজিনে। প্রথম একটা লেখা লিখেছিলাম, কিন্তু আমার স্যার অনেক জায়গায় এডিট করে দিয়েছিলেন আরো সুন্দর করার জন্য, এবং সেটা প্রথম
আমার স্কুল ম্যাগাজিনে ছাপা হয়, তখন আমি ক্লাস 6 এর স্টুডেন্ট। এবং তারপর থেকেই মোটামুটি ভাবে যখন ম্যাগাজিনে আমার লেখাটা ছাপা হলো, তখন এক ধরনের অনুপ্রেরণা তৈরি হলো যে তাহলে লেখা যায়, বা অনেকের সাথে ছাপার অক্ষরে লেখাটা দেখে খুব ভালো লাগতো। এবং এরপর থেকে আমি মোটামুটি কম বেশি করে লিখতে শুরু করি। এবং আমি যখন এসএসসিতে পড়ি, তখনই আমার প্রথম কাব্যগ্রন্থ নিঃসঙ্গ নীরবতা প্রকাশ পায় 1992 সালে। ধন্যবাদ। জি, আমরা সোনার তরী শুনবো। তার আগে প্রিয় দর্শক, আপনারা দেখছেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন আয়োজন। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন কবি এবং বাচিক শিল্পী শাহ আলম খসরু, জাহান আরা খান কোহিনুর, শাহরিয়ার সোহেল, সোনিয়া সুলতানা চাপা। আট বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি তার রচিত প্রথম রচনা। আমরা এই পর্যায়ে অনুরোধের কবিতাটি শুনতে চাচ্ছি এবং চলে যাচ্ছি শাহরিয়ার সোহেল আপনার কাছে। সোনার তরী। অনেক অনেক ধন্যবাদ। যেহেতু বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্পাদক একটি অনুরোধ জানিয়েছেন, সোনার তরী কবিতাটি শুনতে চেয়েছেন, সেজন্য তো শোনাতেই হয়, তাকে শোনাতে হয়। এবং সেই সাথে যে সকল দর্শক অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে শোনাচ্ছি কবিতা সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, পরপরসা। কাটিতে কাটিতে ধান, এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে কাটা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। কতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিম গরু। তাহা ছিল নিয়ে গেল সোনার। অনেক সুন্দর। আমাদেরকে গোলাম মোস্তফা তিনি লিখেছেন। অসংখ্য ধন্যবাদ কবি ও বাচিক শিল্পী শাহরিয়ার সোহেলকে সোনার তরী কবিতাটি শোনানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অনেক ধন্যবাদ।
শাহ আলম খসরু, আপনার কাছ থেকে ছোট করে জানতে চাইবো, শাহ আলম খসরু আপনার কাছ থেকে ছোট করে জানতে চাইবো আপনার লেখালেখির শুরুটা কিভাবে? আমার লেখালেখি ওই যখন লেখাপড়া শিখতেছি, লেখালেখি স্কুলে বসে লেখা শিখি আর কবিতা পড়ি, তখন মনে হয় এরকম যদি আমি একটা লিখতে পারতাম। তা ওই তখন গল্প আকারে আর কি, কবিতা তো হয়নি, তখন গল্পের মতো একটা কাহিনী হয়ে গেছে। কুলি কুলি বলে একটা লেখা, সেটা আর কি ম্যাগাজিনে দেওয়ার জন্য মাস্টারদের কাছে 3 বার ঠিক করে নিয়েছি, তারপরে সেটা আমার ম্যাগাজিনে ছাপায়। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তা ওই ওই লেখা প্রথম আরম্ভ হয় আর কি স্কুল জীবনে। তারপরে তো ক্রমান্বয়ে চিন্তা করি কিন্তু লিখি না, পরেরটা দেখি লিখি না, সাত জাগে স্তমিত হয়ে যায়, ফানুসের মতো একবার বুদ বুদ করে শেষ হয়ে যায়, ইচ্ছা করেও হয় না। কিন্তু পরবর্তীতে যখন উৎসাহ পেলাম লেখালেখি, অর্থাৎ কিছু সংবাদ কি করে লেখে, পেপারে কি করে লেখে, তাহলে ওই ভিতরে কবিতা লেখা যায়। ওই ছন্দাকারে, অর্থাৎ আমি ওই তাল জানতাম ছোটবেলাতে, গান টান তো গানের পাগল ছিলাম, ওই তাল বুঝতাম, ছন্দ বুঝতাম, সেই ছন্দে লিখে যেতাম। হয়তো কোথাও মাত্রা বেশি, কোথাও কম, এইভাবে আমার লেখা আরম্ভ হয়েছে। দেখা গেল যে সবাই বলছে না খুব ভালো হয়েছে, আমি বললাম কোন জায়গাতে ভালো হয়েছে তা তারা বলে না, ভালো হয়েছে তাইলে কাগজে দিতে হবে, দিয়ে কাগজে দেওয়া আরম্ভ করলাম, ছাপানো ধরলো, আর উৎসাহ বেড়ে গেল, এখন লেখা ধরলাম। কিন্তু রাজনীতির ঠেলায় আর লেখা বেশি দূর গেল না, ওই মাঝে মধ্যে কবিদের মাঝে মধ্যে। আপনার কাছে জি, আপনাকে ধন্যবাদ, আমরা আবারও আসবো আপনার কাছে। এখন গান শুনলে কখন উঠে যাবে। জি, আমরা আসবো আপনার কাছে আবারও। প্রিয় দর্শক, আজকে বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন আয়োজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে, আজকে উপস্থাপনায় আছি আমি মুস্তাফিজুর রহমান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মোট 12 বার বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন। 1878 থেকে 1932 সালের মধ্যে তিনি 5টি মহাদেশের 30টিরও বেশি দেশ ভ্রমণ করেন। আমি একটু শাহরিয়ার সোহেলের কাছে জানতে চাইবো যে একজন লেখক হিসেবে লেখার প্রয়োজনে যেখানে ইচ্ছা সেখানে মানে ভ্রমণের এই ব্যাপারটা কতটুকু জরুরি, কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে আমি যা মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটি হচ্ছে যে লেখালেখির প্রয়োজনে ভ্রমণ খুব অনিবার্য একটি বিষয়। যদিও আমার জীবনে ভ্রমণ খুব কম, কিন্তু তারপরও আমি মনে করি যে ভ্রমণ করলে বৈশ্বিক যে দৃষ্টি, এই দৃষ্টিকোণ বেড়ে যায়, হৃদয় প্রসারিত হয়, চিন্তা শক্তির স্ফুরণ ঘটে এবং তার লেখালেখির ভেতরে আমরা জানি যে পৃথিবীতে যত মানুষ তত রকম, তাহলে মিশব তত রকমের অনুভূতি কিন্তু আমি গ্রহণ করতে পারি। আবার এক এক জায়গার পরিবেশ 50 কিলোমিটার পর পরই কিছু না কিছু পরিবেশ চেঞ্জ হতে থাকে, সে কারণে পরিবেশের ভিতরেও কিন্তু একটু বৈচিত্র্য পাওয়া যায়। আমরা যদি চিটাগাঙে যাই, আমরা যদি কক্সবাজারে যাই, আমরা যদি বরিশালে যাই, তাহলে আমরা দেখব যে যশোরের থেকে কিন্তু সেখানকার ভূপ্রকৃতি, সেখানকার আবহাওয়া অনেকটা অন্যরকম, এবং এই যে অনুভূতি, এগুলি কিন্তু লেখার বিষয়ে অত্যন্ত কাজ করে। যে কারণে আমরা দেখি যে বিশ্বের যারা বড় বড় কবি হয়েছিলেন, সেই সকল কবিগণ কিন্তু অনেক ভ্রমণ করেছেন, মানে প্রয়োজনে অপ্রয়োজনে যেভাবেই হোক ভ্রমণ করেছেন, ঘুরেছেন, দেখেছেন, নিজের ভেতরে সেই অনুভূতির সংশ্লেষণ করেছেন এবং পরবর্তীতে খাতাতে এবং কলমের মাধ্যমে তিনি তার অনুভূতিকে ব্যক্ত করেছেন। সুতরাং লেখালেখির জন্য ভ্রমণ অনিবার্য, সেটা যেভাবেই হোক, শারীরিকভাবে হোক বা ভার্চুয়ালি হোক, যেভাবেই হোক ভ্রমণ অনিবার্য, ভ্রমণ করতেই হবে। ধন্যবাদ। অনেক সুন্দর বলেছেন আপনি। আমরা জানি ইংল্যান্ডের ইয়েটস রবীন্দ্রনাথের একজন ভালো বন্ধু ছিলেন। জাহানারা খান কোহিনূর, আপনার কাছে জানতে চাইবো লেখালেখির জগতে লেখক বন্ধু কতটা গুরুত্বপূর্ণ?
ধন্যবাদ মোস্তাফিজুর রহমান ভাইকে। লেখালেখির জগতে অবশ্যই লেখক এবং কবির সাথে সম্পর্ক থাকা, ভালো মিষ্টি সম্পর্ক থাকা অবশ্যই প্রয়োজন। মন মানসিকতা প্রফুল্ল থাকে এবং তাদের চিন্তাধারা সাথে নিজের চিন্তাধারার যখন একত্রিত হয় তখন মনে হয় কি লেখার গুরুটা অনেক বাড়ে। এবং পড়াশোনাও দরকার। লেখালেখিতে বিভিন্ন কবির লেখা যদি পড়া যায় তাহলে নলেজটাও অনেক বাড়বে এবং লেখার উৎসাহটাও বাড়ে, যে উনি এটা লিখেছেন, আমি ঠিক এই জিনিসটার উপরে আমি কিছুটা লিখতে পারি, এরকম একটা মনোভাব মানুষের তৈরি হয়। এই জন্য লেখালেখির জগতে কবি কবি বন্ধুদের অবশ্যই প্রয়োজন আমি মনে করি ব্যক্তিগতভাবে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছেন। আমরা এ পর্যায়ে চলে যাব শাহ আলম খসরু আপনার কাছে এবং আবারও গান শুনতেই চাইবো। কই সব মারানে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেন, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছো তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে
লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে আমরা যারা রবীন্দ্রনাথকে পছন্দ করি, ভালোবাসি, তারা এই গানটার উপরে অনেক ভালোবাসা আছে তাদের। আপনাকে ধন্যবাদ। আপনাদের যদি বলা থাকে, আপনারা যদি বলেন যে এইটা গান, তাইলে আবার একটু কিছু হয়। আন্দাজে গাতে গেলে অনেক সময় ক্ষুধা লাগে। ঠিক আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন এর যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে, চিঠিপত্র এবং 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত। আমরা সোনিয়া সুলতানা চাপার কাছে চলে যাচ্ছি এবং জানতে চাচ্ছি যে করোনাকালে সবারই প্রায় কঠিন সময় অতিক্রম করতে হচ্ছে। আপনার সময়টা, এই কঠিন সময়ের ভিতরে আপনার দিনকাল কেমন যাচ্ছে? আপনার সময় কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই যাচ্ছে। যদিও একটু মনে কষ্ট থাকি আমি, কারণ আমার মেয়েটা মারা গেছে, 1 বছর হয়েছে। এই জন্য একটু সবসময় শূন্যতা অনুভব করি, সবসময়ের জন্যই খারাপ লাগে। তারপরে আমার ছেলে আছে, ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করি, ওর ভেতরে এই সময় কাটানোর চেষ্টা করি যে মেয়েকে ভুলে থাকার জন্য। তারপর ভাবি যে আসলে মানুষের এখন সেফ থাকা উচিত। যে মানুষ কখনো বিচ্ছেদ পায়নি, আসলে কি যন্ত্রণা সে বোঝে না। আমরা যে কত অবুঝ, বাইরে মানুষ যত তত বের হচ্ছে, তারপরে যে নিয়মগুলো মানা উচিত সেগুলো মানছে না, এগুলো আসলে কষ্ট দেয় আমাকে। মানুষের যেন প্রিয়জন হারানোর বেদনা সত্যি অনেক বেদনাদায়ক। আপনার কাছে এ পর্যায়ে কবিতা শুনতে চাইবো। কোন কবিতা শোনাবেন আপনি? সোনিয়া সুলতানা চাপা। আমি আমার একটা অনেক পছন্দের কবিতা, 2 বিঘা জমি। শুধু কিলো মোর বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে, প্রস্তেও দুধে সমান হইবে টানা। ওটা হবে চুরিয়া পানি, করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দুধনের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে পুরো হাসি হেসে, আচ্ছা সে দেখো। পরে মাস 1.5 ভিতরে বাহির হইল, করিল বিক্রি, সকলে বিক্রি, এ জগতে হাই আছে যার ভুরি করে সমস্ত কাঙালের। মনে ভাবিলাম মোহ করতে, তাই লিখে দিল বিশ্ববিকেল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর, কত মনোরম দৃশ্য। উধারে শহরে বিজনে নগরে, যেখানে ভূমি, তবু নিশি দিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরে বাড়ি দেশে, বড় কষ্ট হলো। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগন তারা, চুমে তব পদধূলি। ছায়া শিবির গ্রামগুলি,
কলরব ঘন আমি আকারের খেলা দেহ অতল ভরা মধু বঙ্গে জল লয়ে যায় করে মা বলিতে প্রাণ করে আর চোখে আসে জল ভরে 2 দিন পরে প্রবেশী নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে তৃষাতুর শেষে পৌঁছিনু এসে আমার হাতের কাছে দিক দিক করে শতদিক ধরে নীলাজ কুলাটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি যাওনি তুমি সে কি মনে হয় যাবে দরিদ্রতা আঁচল ভরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে গাছ ফুলাই করেছ বিলাস বেশ পাঁচরঙা পাতা পুস্তকেশ আমি তোরে লাগিয়ে কিন্তু হারা সঙ্গে তুই হেতাবতী করে রাখি আসিয়া কাটতে নগরে গল্প ধরে ওই হয়েছ কোন ভাবিলে ক্ষুদা রাশি যত হাসো আর যত করো সাজ ছিলে দেবী বলে রাখি চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে আছে সেই আমরা আজকে তার ফলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রি নাকি তো ঘুম অতি ভরে উঠে তাড়াতাড়ি মধুর স্তব্ধে পাঠশালা তলায় সহসা বাতাস ফেলিবার ঘাস ফাঁকা ধুলাইয়া গেছে পাতা ফল লবিল আমার মনে শোনে আমার চিনিল মাতা স্নেহের সে দানে সম্মানে বাড়ি ঠেকানো মাথা হেনকালে হাই জমদূত চাই কোথা হতে মাথা উঠে সব বাড়িতে লাগবে কহিলাম আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি কথা তারপরই অধিকার কলরা নিন্দনা করে নিয়ে গেল ধরে কাছে তুলি লাঠি বাবু চিপ করিতেছিলেন কোথা তেরি কান মারিয়া বলে তার আমি কহিলাম বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আপনি জলে ভাসি মহারাজ সাধু মহারাজ অনেক সুন্দর এবং একটা দীর্ঘ কবিতা আমাদেরকে শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমাদেরকে গোলাম মোস্তফা তিনি এই কবিতাটার অনুরোধ করেছিলেন, তিনি লিখেছিলেন কবিগুরু 2 বিঘা জমি শোনার অপেক্ষায় আছেন অনেকেই। ধন্যবাদ, আমরা শোনাতে সক্ষম হয়েছি। নাজিয়া হাসান মাহমুদ তিনি লিখেছেন সুন্দর হচ্ছে, সবাইকে অভিনন্দন। শাহরিয়ার শোয়েব তিনি কমেন্ট করেছেন থ্যাঙ্কস অল। পথিক সাহিত্য পত্রিকা থেকে আমাদেরকে লিখেছেন খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। গোলাম মোস্তফা তিনি আবারও লিখেছেন রবি ঠাকুরের জন্ম জয়ন্তী উৎসবে গান ও কবিতা শোনার জন্য কবি শাহ আলম খসরু, জাহানারা খান কোহিনুর, শাহরিয়ার সোহেল ও সোনিয়া সুলতানা চাপা সহ রবিউল হাসনাত সজল এবং উপস্থাপককে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠান দেখছেন এবং কমেন্ট লিখে সংযুক্ত হয়েছেন। একই সাথে অনুষ্ঠানের জি আপনাকেও ধন্যবাদ। পথিক সাহিত্য পত্রিকা থেকে আমাদেরকে আবারও লিখেছেন বিদ্রোহী সাহিত্য পরিষদকে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য। আপনারাও আমাদেরকে উৎসাহ দিতে থাকেন, আমাদের সাথেই থাকেন, সেটাই আমরা প্রত্যাশা করব। এ পর্যায়ে চলে যাচ্ছি
জাহানারা খান কোহিনূর আপনার কাছে। আমরা সবাই জানি একটা প্যান্ডেমিক ক্রিটিক্যাল সিচুয়েশনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই কঠিন সময়ে আপনার দিনকাল কেমন যাচ্ছে? আসলে তো অনেক কঠিন সময় আমরা পার করছি, তারপরও ভালো লাগছে। যখনই লেখালেখি যখন কলমটা যখন থেকে ধরেছি তখন থেকে আর খারাপ সময় কাটে না, ভালোই সময় কাটে। যখনই ফ্রাস্ট্রেশন আসে, যখনই কোনো দুঃখ আসে, যখনই আসে, তখন কাগজ আর কলমটা নিয়ে বসলে আমার মনে হয় কি আমি অনেকটা সময় পার করে ফেলতে পারি নিশ্চিন্তে। অন্য কোনো চিন্তা ভাবনা কিছুই আসে না, তখন আমি সুন্দর করে সময়টা পার করতে পারি। এবং তারপরে আমরা বলতে পারি লেখালেখির এই ব্যাপারটা হচ্ছে প্রশান্তির একটা জায়গা। প্রশান্তির একটা জায়গা নিশ্চয়ই। এবং আপনাদের যে আয়োজন, শুনতে চাইবো আপনি কোন কবিতা শোনাবেন? ধন্যবাদ মুস্তাফিজুর ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি এখন শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ, আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারি বুকি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দুটির দ্বার, বুসি বাঁকাইলে দূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে একদিনে শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীনী ফাল্গুনদী সকল বন্ধনহীন উন্মুক্ত অধীর উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগ্ন গানে কবি এক জাগে, কত কথা পুষ্পিত প্রায় বিকশিত বলিতে চায় অনুরাগে। একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠিয়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। অনেক সুন্দর, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি শাহ আলম খসরু আপনার কাছে, এবং আপনার কাছে একই প্রশ্নের উত্তর জানতে চাইবো, সেটা হলো এই প্যান্ডেমিক ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনার দিনকাল কিভাবে কাটছে? তারপরে আমার দিনকাল ভালো কাটছে, আমার দিনকাল অতি উত্তম, খুব ভালো কাটছে। কারণ আমি এমনি বসে থাকি, কোথাও যাই না। তারপর হয়েছে লকডাউন, লকডাউনের পরে আরো করোনা, তারপরে আবার লেখালেখির সুযোগ। আর করোনা আর লকডাউন না হলে আমার লেখা মনে হয় এত বেশি হতো না, হয়তো দিনে একটা লিখতাম। আর এখন করোনার হওয়ার পরে আর বসে কোথাও যেতে পারি না, বসে বসে খালি মোবাইলে লিখি, লেখা প্র্যাকটিস করি। কারণ মোবাইল তো অত ভালো জানতাম না, এখন এই সুযোগে কাজ পেশাতে নেই। তো আমার দিনকাল তাহলে ভালোই যাচ্ছে। তাহলে কি আমি কি কয়টা গান গাইতে পারবো একটু বলে দেন, তাহলে আমার একটু সেই হিসাব থাকবে। দুটো না একটা? আমরা অন্যান্য অতিথিদের সুযোগ দেওয়ার পাশাপাশি আপনাকেও সুযোগ দিব এবং গান শুনবো। এ পর্যায়ে একটা গান শুনতে চাই আপনার কাছ থেকে, কোনটা শোনাবো? আচ্ছা আচ্ছা, তাহলে আমি যখন গান গেয়েছিলাম সবাই যাতে মনে রাখতে পারে, সেই জন্য রবীন্দ্রনাথ এই গানটি গেয়েছিলেন একটা অনুষ্ঠানে, সেটা গাছি।
এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন, আমি যে গান গেয়েছিলেন এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেন রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমায় ওপার থেকে নীল ডেকে ভেসেছিলেন ভাঙা ভেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন এই কথাটি মনে রেখো। তোমাদের হাসি খেলায়, তোমাদের হাসি খেলায় এই কথাটি মনে রেখো। ভুলে গেছি লাইন, পরের লাইনটা। জি, সমস্যা নেই, আমরা আবারও আপনার কাছে এবং আবারও গান শুনবো। এ পর্যায়ে আমরা চলে যেতে চাই শাহরিয়ার সোহেল আপনার কাছে। এই প্যান্ডেমিক সিচুয়েশন আপনার দিনকাল কেমন যাচ্ছে এইটা জানবো, এবং এটার পরে আপনার কাছ থেকে আরো একটি কবিতা জানতে চাই, শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার উপস্থাপক, তোমার উপস্থাপনার জন্য। আমি অনুরোধ করব যে আমার দুই আপা মাইক্রোফোন সম্ভবত খোলা আছে, ওখান থেকে একটা নয়েজ সৃষ্টি হচ্ছে, দয়া করে ওনারা যদি একটু মাইক্রোফোনটা মিউট করেন বা তুমি যদি মিউট করে দাও তাহলে কথাগুলি বলতে পারছি। আমি করেছি, আপনি কন্টিনিউ করেন। জি, অনেক ধন্যবাদ। আসলে এই করোনাকালীন সময়টি আমাদের জন্য বেশ কিছুটা দুঃখজনক, খানিকটা হতাশার। তবে সব অকল্যাণের ভিতরেও কিছু কিছু কল্যাণ থাকে। সেই রকম একটি কল্যাণ হচ্ছে এই যে এখন যে অনুষ্ঠানটি আমরা করছি, প্রযুক্তির এই যে ব্যবহার, এই ব্যবহারটি কিন্তু আগেও ছিল, কিন্তু এইভাবে কিন্তু আমরা কখনো করে উঠিনি। আমরা সে সময় দেখেছি যে আমরা 15 জন 20 জন বা 30 জন এক জায়গায় হয়ে একটা অনুষ্ঠান করেছি, কিন্তু এই ধরনের অনুষ্ঠান করবার ফলে এখন এটি কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং অনেক ভিউয়ার হচ্ছে, অনুষ্ঠানটি ভিডিও হিসাবে থেকে যাচ্ছে, যার যখন ইচ্ছা সে দেখতে পাচ্ছে। এই যে প্রযুক্তির একটি অবদান, এটি কিন্তু করোনার এক ধরনের আশীর্বাদ। যদিও আমরা কখনোই করোনা চাই না, করোনা পৃথিবী থেকে
চলে যাক, এটি আমাদের প্রার্থনা, আমাদের প্রত্যাশা। কিন্তু তবুও তার ভেতর থেকে আমরা যে 4 জন বা 5 জন 5 জায়গা থেকে একত্রিত হচ্ছি একটি স্ক্রিনের ভেতরে, এটি আসলে অনেক বড় ব্যাপার। তো করোনাকালীন সময়টিতে বিভিন্ন রকম অনুষ্ঠান করে বা এরকম বাড়ি বসেই আমার প্রতিষ্ঠানের কাজও করতে হচ্ছে। তো এইভাবেই মোটামুটি সময় চলে যাচ্ছে। তোমাকে ধন্যবাদ। জি, আপনার কাছ থেকে কবিতা শুনতে চাইবো, কোনটা শোনাবেন? আমি এবার শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির পথ, কেমনে পশিল প্রাণের পথ, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরেতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল কেশ এলাইয়া কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজকে গান গেয়েছে পাখি, উঠেছে রবির পথ। সকলকে ধন্যবাদ। অনেক সুন্দর। দাম্পত্য জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গিনী ছিলেন মৃণালিনী দেবী। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ এই সাহিত্যিক একাধারে ছিলেন বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি এর জন্য। এ পর্যায়ে গীতাঞ্জলি থেকে একটি কাব্য পড়ে শোনাচ্ছি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়।
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শোকিত যেন রয়, আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। এই পর্যায়ে আমরা শাহ আলম খসরু আপনার কাছে চলে যেতে চাই এবং আরো একটি গান শুনতে চাই। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। কি গান করবো? এই জি জি জি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মুড়ি মুড়ি আর বেঁধে রে খোলা তোরি, বাতাস বহে মুড়ি মুড়ি আর বেঁধে রে খোলা তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝা রে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমাদেরকে এমডি মুস্তাফিজুর রহমান তিনি লিখেছেন আমার পরাণ যা চায়, এটা আমাদের হয়ে গেছে। আপনি লাইভ রেকর্ডিং এর
যদি দেখেন পরে এটা দেখতে পারবেন। আমাদেরকে সরকারি MM কলেজের শিক্ষক শাহজাহান কবির তিনি লিখেছেন চমৎকার, ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমরা আপনাদের চারজনের কাছ থেকেই রবীন্দ্রনাথ সম্পর্কে ব্যক্তিগত অভিমত বা মতামত খুব সংক্ষেপে জানতে চাইব। প্রথমে জাহান আরা খান কোহিনুর, আপনি বলবেন। জি, আপনার আনমিউট করতে হবে। জি, এইবার বলুন আপনি। জি, ধন্যবাদ। আমার আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রায় সবগুলোই ভালো লাগে, এবং ওনার যে উনি লেখার সময় যে অনেক বার লেখাগুলো কাটাকাটি করেছেন, ওগুলো ঠিক মানে খুবই ন্যাচারাল। এখন আমাদের মতো দেখি কবিতা একটা আবৃত্তি হয়েই গেছে যে আমার লেখা কবিতা, তারপরেও আমি আবার কারেক্ট করি, আবার একটা নতুন শব্দ বসানোর চেষ্টা করি। এই নেশাটাও দেখি আমার মতো কাজ করি। ওনার সব কবিতাই ভালো লাগে, ওনার সবকিছুই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানায় তার এই জন্ম জয়ন্তীতে। সব উনি আছেন আমাদের মনের মণিকুঠায়, এবং যতদিন বাঁচব মনের কুঠিরে উনি থাকবেন। শাহরিয়ার সোহেল আপনার কাছে চলে যেতে চাই এবং এই প্রশ্নেরই উত্তর জানতে চাই। রবীন্দ্রনাথ সম্পর্কে আপনার অভিমত বা মতামত সংক্ষেপে বলবেন। অনেক ধন্যবাদ বিদ্রোহী সাহিত্য পরিষদের আজকের আয়োজনে। আমার মতে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের বিস্ময়। একেবারে বাল্যকাল থেকে শুরু করে বৃদ্ধকাল অবধি তিনি লিখেছেন এক নাগাড়ে। এরকম লেখা পৃথিবীতে আর কেউ একাধারে এইভাবে লিখেছেন কিনা সন্দেহ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বিশাল, অনেক মহান একজন মানুষ, এবং সবচেয়ে বেশি আমি আশ্চর্য হই এই কারণে, যে কোনো ধরনের অনুভূতি, যে কোনো ধরনের অনুভব যদি খোঁজা হয় তাহলে তার সাহিত্যের কোথাও না কোথাও সেটি পাওয়া যায়। তো তিনি কিভাবে সমস্ত অনুভব, সমস্ত অনুভূতিকে পুঞ্জীভূত করেছেন তার লেখার ভিতরে, এটা সত্যি একটা আশ্চর্যজনক বিষয়। তিনি সাহিত্য ক্ষেত্রে শুধু মহাকাব্য লেখেননি, এটা বাদে তিনি আর সব শাখায় বিচরণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে, এমনকি আধুনিক কবিতার জনপতি। এজন্য তিনি আমার কাছে বিশ্বের বিস্ময় এবং সবসময় সবচেয়ে বেশি শ্রদ্ধার যোগ্য পাত্র। ধন্যবাদ সকলকে। অবশ্যই কালের বিবর্তনে হয়তো অনেক কিছুই হারিয়ে যাবে, কিন্তু যুগের পর যুগ রয়ে যাবে সাহিত্যের এই প্রাণ পুরুষ। আমরা এ পর্যায়ে সোনিয়া সুলতানা চাপা, আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানতে চাইব যে রবীন্দ্রনাথ সম্পর্কে আপনার অভিমত বা মতামত খুব সংক্ষেপে। আপনার আনমিউট করতে হবে। জি, এইবার বলবেন আপনি। জি, গুরু আসলে যারা অনুভূতি যেগুলো আপনার আপনার ওখানে একটু শব্দের সমস্যা হচ্ছে। আমরা আবারও আসবো আপনার কাছে, ততক্ষণে হয়তো বা আশা করছি ঠিক হয়ে যাবে। আমরা এ পর্যায়ে এই প্রশ্নের উত্তর জানতে শাহ আলম খসরু আপনার কাছে যাচ্ছি। জি, শাহ আলম খসরু, আপনি বলবেন রবীন্দ্রনাথ সম্পর্কে আপনার অভিমত বা মতামত খুব সংক্ষেপে বলবেন। শাহ আলম খসরু, আপনাকে বলছে। উনি তো গান গাচ্ছে মনে হয়।
আমরা আবারও সোনিয়া সুলতানা চাপা আপনার কাছে পেতে চাই এবং আশা করছি আপনার শব্দ বিভ্রাটের যে সমস্যা ছিল সেটা ঠিক হয়ে গেছে। জি, আপনি বলবেন। শব্দের একটু সমস্যা হচ্ছে আপনার ওখানে। জি, আপনি বলতে থাকেন। জি, আমরা আমরা আসলে সত্যি দুঃখিত সোনিয়া সুলতানা চাপা, আপনার শব্দের সমস্যা আছে ওখানে। আমরা আমরা জাহানারা খান কল্লোর আপনার কাছে চলে যাচ্ছি। আপনি আমাদের আজকের এই আয়োজন সম্পর্কে শেষ কথা কি বলতে চান? সাহিত্য বিদ্রোহী সাহিত্য পরিষদের সবাইকে অনেক ধন্যবাদ। এত সুন্দর আয়োজন এবং এই আয়োজনকে সাফল্যমণ্ডিত হয়েছে আমি বলবো, এবং এর আগেও আমি যোগদান করেছি। এবং এই করোনাকালীন সময়ে আমরা আসলে অনেক সুন্দর সময় পার করছি। আপনাদের এই আয়োজনের মাধ্যমে আমাদের অনেক সময় সুন্দরভাবে কাটছে, তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। এবং ভবিষ্যতে আমাদের এই অনলাইন আড্ডা চলবে, আবৃত্তি চলবে, এটা আমি মনে করি। সব মানে এটা যোগদান করার জন্য সবাই ভাগ্যবান যে আমরা এই করোনাকালীন সময়ে এত সুন্দর একটা সময় আমরা পার করছি। আমরা অনেক ফ্রাস্ট্রেশন, অনেক ভুলে আমরা অনেকটা সময় সুন্দরভাবে কাটাতে পারছি। এই ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা চলে যেতে চাই শাহরিয়ার সোহেল আপনার কাছে। আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আমাদের আজকের এই আয়োজন সম্পর্কে শেষ কথা কি বলবেন? অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার উপস্থাপক মোস্তাফিজুর রহমানকে। এছাড়া বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি। তাদের পৃষ্ঠপোষকতায় আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি যিনি, তার স্মরণে এরকম একটি অনুষ্ঠান করা আসলে অত্যন্ত প্রয়োজনীয় বলেই আমি মনে করি। কারণ বিদ্রোহী সাহিত্য পরিষদ মূলত সাহিত্যের কাজ করে। তো এই সাহিত্যের সাথে তারা রবীন্দ্রনাথকে স্মরণ করবে না, এটা তো হয় না। এবং আমি আরো প্রত্যাশা করি বিদ্রোহী সাহিত্য পরিষদের কাছ থেকে যে সকল কবিগণ মানে ধ্রুব নক্ষত্র হয়ে গেছেন বাংলা সাহিত্যের একটি মাইলস্টোন, তাদের জন্ম বা মৃত্যু যে কোনো সময় তাদেরকে স্মরণে যেন এইভাবে অনুষ্ঠান করা সম্ভব হয়, তাহলে বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রসার যেমন বাড়বে, তেমনি কবিদেরকে যথাযোগ্য সম্মান দেখানো হবে, তাদেরকে স্মরণ করা হবে এবং তাদের যে নীতিগত আদর্শ, তাদের দৃষ্টিকোণ এবং তাদের দর্শন, এগুলি আমরা বুঝতে পারবো, জানতে পারবো এবং দর্শক মণ্ডলী উপকৃত হবে। অবশেষে যেটি বলবার সেটি হচ্ছে বিদ্রোহী সাহিত্য পরিষদকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকটু চেষ্টা করব যে হচ্ছে সোনিয়া সুলতানা চাপা আপনার কাছে রিস করবার জন্য। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার শব্দটা মনে হচ্ছে আগে থেকে একটু ভালো আছে। আপনি শেষ কথা কি বলবেন? অনুষ্ঠানটা কিছু মিলাই অনেক
জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আবারও চেষ্টা করব শাহ আলম খসরু আপনার কাছে যাবার জন্য। আজকের এই আয়োজন সম্পর্কে ওভারঅল আপনার শেষ কথা জানতে চাচ্ছি। হ্যাঁ, বিদ্রোহী সাহিত্য পরিষদ আয়োজিত আজকের রবীন্দ্রনাথকে, কবি গুরু রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী 160তম জন্ম জয়ন্তী উপলক্ষে যে আয়োজন এবং যে কবি এবং শিল্পী এবং আলোচক বাচিক শিল্পীরা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং এইভাবে বিদ্রোহী সাহিত্য পরিষদ সকল দিবসগুলো এবং বিশেষ করে মহাপুরুষদের এবং কবি সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত কবি সাহিত্যিকদের জীবন নিয়ে যদি অনুষ্ঠান করে, তাহলে আমরা আরো বেশি জানতে পারি, তাদের সম্পর্কে আলোকিত হতে পারি এবং তাদের দর্শনকে জীবনে, আমাদের কাব্যিক জীবনে অনুসরণ করতে পারি। অতএব এরকম ধারাবাহিকতা যেন চলতে থাকে এই প্রত্যাশা করি। এখন একজন বলছে আমারও পরানো যাহা চাই, এই গানটা অনুরোধ করেছিল, সেইটা গিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি। এটা আমরা একবার শুনেছি, যেহেতু আপনি এক কলি শোনাতে পারেন। জি, এটা তো আমরা একবার শুনে ফেলেছি অলরেডি। আপনি একটা কলি না, এই গান তো গাইনি, আমারও পরানো গান গাইনি তো আমি। আমারও পরানো যাহা চাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই তুমি সুখ যোগে নাহি পাও, সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই। সকলকে ধন্যবাদ, একবার গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। আমরা তার কাছে চলে যাচ্ছি এবং তার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের আজকের এই আয়োজন সম্পর্কে এবং অন্যান্য। ধন্যবাদ উপস্থাপক মুস্তাফিজুর রহমান। কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানে দীর্ঘ সময় দেওয়ার জন্য এবং পাঠক, দর্শক, কবিদের চাহিদা মোতাবেক কবিতা আবৃত্তি এবং গান শোনানোর জন্য বিদ্রোহী সাহিত্য পরিষদের সাবেক সভাপতি শাহ আলম খসরু, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি কবি শাহরিয়ার সোহেল, কবি ও বাচিক শিল্পী জাহানারা খান কোহিনুর এবং নির্বাহী সদস্য সোনিয়া সুলতানা পাখি। আমরা এই শুরু হলো, আমি সেই শুরু থেকে আপনাদের সাথে আছি, আপনাদের প্রত্যেকটা কবিতায় শুনছি, প্রত্যেকটা কথায় শুনছি। তা আমার তো মনে হচ্ছে যে এই শুরু হলো। এর ভিতরে উপস্থাপক বললেন যে অনেক সময় হয়ে গেছে, এরপর নেবে না। তা অত্যন্ত দুঃখ, মানে ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমাদের শেষ করতে আছে। এত ভালো অনুষ্ঠান, এত আবৃত্তি, এত সুন্দর আবৃত্তি উপস্থাপনা, এবং আমাদের শাহ আলম খসরু যে এই বয়সেও যে এত সুন্দর করে গান গাইতে পারার উচ্চারণটা সঠিক আছে, ভাবাই যায় না। একজন দর্শক গান বাজনা বাদ দিয়ে দিয়েছে, এখন গান শুনতে আইছে। একজন দর্শক লিখছেন যে খুব চমৎকার আছে,
আসলে আমরা আমাদের কবিরা আমাদের এই বিদ্যালয় সাহিত্য পরিষদের অনেকেই প্রতিভা আছে যা আমরা মূল্যায়ন করতে পারি না, মূল্যায়ন করার আমরা চেষ্টা হয়তো করিনি। আমি আশা করছি যে আমরা এই যে ভার্চুয়ালের এই যে প্রোগ্রামগুলো এগুলো আমরা ধারাবাহিকভাবে বজায় রাখবো। আপনারা সহযোগিতা করলে আপনারা অবশ্যই আগামী 24শে মে কবি কাজী নজরুল ইসলামের সম্ভবত জন্মবার্ষিকী সোমবার পড়বে, যেহেতু ঈদের পরে আমরা এই প্রোগ্রামটা সকালের দিকে অথবা বিকেলের দিকে করা যায় কিনা সেই চেষ্টা করছি। অনুষ্ঠান হবে, আপনারা যেভাবে সুন্দর আবৃত্তি করলেন, যেভাবে সময় দিলেন, এইভাবে যদি সময় দেন তাহলে আমি নিশ্চিত বিদ্যালয় সাহিত্য পরিষদ এগিয়ে যাবে অনাবিলভাবে। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা কমান্ডিকে সংযুক্ত হয়েছেন এই আজকের অনুষ্ঠানে জন্য কৃতজ্ঞতা প্রকাশ কবি বর্তমান প্রজন্মের মানে বর্তমান এই করোনাকালীন ভার্চুয়াল দিয়ে অন্যতম নায়ক, অনুষ্ঠানের অন্যতম নায়ক। এখন আজকে আমি স্বীকার করি না ভার্চুয়ালটা করছি এই দেখা দেখি প্লাস অন্য যারা আছে তাদেরকেও দেখা দেখি, আর যাদের অনুষ্ঠানগুলো দেখছি আমি তার ভিতরে বেশিরভাগ অনুষ্ঠানগুলো শায়রি আসলে আমি তার প্রতিটা অনুষ্ঠানই দেখছি, হয়তো কমেন্ট করার সুযোগ থাকে না বা সেটাও আমি মিস করিনি। ফেসবুক কবিতা শুনি, এই কবিতা যখন শুনতেই পারি তাহলে আমরা আগের মধ্যে সমস্যা অর্থাৎ অনুপ্রেরণাদায়ক কবি জানার। আর আমার সমস্যা কবি চাপা যে আবৃত্তি করতে পারে, জানি সে আবৃত্তিও আছে। আজকে ভোর বেলায় তখন 6টা বাজেনি, আমি ফোন দিয়েছি, ফোন বললাম যখন তাহলে আমি থাকবো। এই যে আন্তরিকতা, এইভাবে সহযোগিতা আপনারা সবাই করেছি, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে। আজ রাত অনেক হয়ে গেছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা মুক্ত হোক সারা বিশ্ব, আপনাদের জীবন আনন্দ ঘটে আসুক। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন পরিবেশনা কবিগুরু রবীন্দ্রনাথ স্মরণে। আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসেবে ছিলেন কবি এবং বাচিক শিল্পী শাহ আলম খসরু, জাহানারা খান কোহিনুর, শাহরিয়ার সোহেল, সোনিয়া সুলতানা চাপা, রবীন্দ্র হাস্তার সজল, এবং শেষের দিকে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। আপনাদেরকে বলতে চাই, আপনারা বাংলা সাহিত্যের সাথেই থাকবেন, বিদ্রোহীর সাথেই থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন। আমরা আপনাদের জন্য ভবিষ্যতে আরো অনেক অনেক আয়োজন নিয়ে হাজির হব, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। করোনাকালীন এই খারাপ অবস্থায় নিজের খেয়াল রাখবেন। সকলের সুস্থতাই কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।